পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দেশের ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ শুরু, কঠোর নিরাপত্তা। সুস্থ ভোট হবে, পছন্দের প্রার্থী ভোট দিবি সবাই। যে প্রার্থী ওরা বাইসে ভালো বসবে তাকে ভোট দিবি, এতে কোনো ঝামেলা নাই। আমরা যা পছন্দ প্রার্থী আছে সে তাকে ভোট দিব। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পেল ১৫ উপজেলা। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ এবং আমি ইমতিয়াজ আহমেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচারণা। ক্যাম্পাসে চলাচলে ২৪ ঘন্টা কড়াকড়ি পুলিশের। শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, সচেতনতার পাশাপাশি খুলে দিতে হবে নির্যাতনকারীর মুখোশ। নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। শিক্ষক উপস্থিতি তদারকিতে বিভিন্ন স্কুলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান। জবাবদিহি নিশ্চিতে মাঠ পর্যায়ে তদারকি জোরদারের পরামর্শ। ছোট ছোট ভূমিকম্প বড় দুর্যোগের পূর্বাভাস, বলছেন বিশেষজ্ঞরা। ক্ষয়ক্ষতি কমাতে পুরানো ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণে অতিরিক্ত রড ব্যবহারের পরামর্শ। ভারতীয় পণ্য রপ্তানিতে জিএসপি তুলে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের। অর্থনীতিতে মারাত্মক হুমকির আশঙ্কা। শুরুতেই উপজেলা নির্বাচনের খবর। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দেশের ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৭৮টি উপজেলায় চেয়ারম্যান পদে ২০৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ১,৪২,৭৮,৮৫০ জন এবং কেন্দ্র ৫,৮৪৭টি। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপের এই নির্বাচনে ৮৭টি উপজেলার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে প্রতিদ্বন্দ্বী না থাকা সহ নানা কারণে নির্বাচন হচ্ছে না ৯টি উপজেলায়। বাকি ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ আজ। কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। সুস্থ ভোট হবে, পছন্দের প্রার্থী ভোট দিবি সবাই। এর জন্য আমরা আসছি সকাল সকাল ভোট দেওয়ার জন্য। আমরা ধরেন আইসি, আরো 10 জন আসবে। সবাই যে প্রার্থী ওরা বাইসে ভালো বসবে তাকে ভোট দিবি, এতে কোনো ঝামেলা নাই। সুস্থ ভোট হবে এবং আমরা যা পছন্দ প্রার্থী আছে সে তাকে ভোট দিব। উপজেলা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। বিস্তারিত জানতে প্রথমে যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম। ধন্যবাদ ইমতিয়াজ। আমি এখন আছি সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার। এই উপজেলা নিয়ে 9টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ভোটগ্রহণ শুরু হচ্ছে এখনই, এই মুহূর্তে থেকে ভোটগ্রহণ শুরু হচ্ছে। 8টা বাজার সাথে সাথে যারা বাইরে ছিলেন, কেন্দ্রের বাইরে ছিলেন, তারা ভিতরে প্রবেশ করেছে। আমি দেখতে পাচ্ছি এখানে একটি ব্যতিক্রমী একটি কেন্দ্র। এই কেন্দ্রটি হচ্ছে গিয়ে সড়ক ও জনপদের একটি ডাকবাংলো, পাগলা বাজার এলাকার যে ডাকবাংলোটা, সেই ডাকবাংলাতেই এই ভোট কেন্দ্র কাপড় লাগিয়ে, ডেকোরেটার্স থেকে কাপড় লাগিয়ে এই ভোট কেন্দ্রটি বানানো হয়েছে। এবং এই কেন্দ্র সহ সুনামগঞ্জের 541টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে। এবং এই সুনামগঞ্জের যেই 9টি উপজেলা, সেই 9টি উপজেলা 28 জন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই দক্ষিণ সুনামগঞ্জের 2 জন চেয়ারম্যান, 7 জন ভাইস চেয়ারম্যান এবং 4 জন নারী ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দক্ষিণ সুনামগঞ্জের মোট ভোটার 1,21,460 জন ভোটার রয়েছে এবং এই কেন্দ্র, যে কেন্দ্রে আমি রয়েছি, এই কেন্দ্রের মোট ভোটার 2,468 জন ভোটার রয়েছে। এবং আমরা দেখেছি আশেপাশের যে পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলে বেশ ভালোই পরিবেশ দেখা যাচ্ছে। এবং
এবং এই কেন্দ্রের নিয়ন্ত্রণে 14 জন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। তার মধ্যে 2 জন রয়েছেন পুলিশ সদস্য এবং অন্যান্য রয়েছে আনসার ভিডিপি সহ অন্যান্য সদস্যরা এখানে রয়েছেন। এখানে যারা এসছেন ভোটাররা তারা এই এলাকার ভোট কেন্দ্রের পরিবেশ এবং সবকিছু মিলিয়ে তারা বেশ ইতিবাচক কথাই বলেছেন আর বলেছেন যে পরিস্থিতি পরিবেশ ভালোই মনে হচ্ছে। এই পঞ্চম উপজেলা নির্বাচনে সুনামগঞ্জের যে এবং হবিগঞ্জ সিলেট বিভাগের এই 2টি জেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 2টি জেলা 17টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুনামগঞ্জের 11টি উপজেলার মধ্যে 9টি উপজেলা নির্বাচন হচ্ছে আজকে এবং একটি উপজেলার জামালগঞ্জ স্থগিত করা হয়েছে এবং আরেকটি উপজেলা জগন্নাথপুর উপজেলা, সেই উপজেলার এখনও মেয়াদ পূর্ণ হয়নি, যার কারণে নির্বাচন অনুষ্ঠিত হতে দেরি আছে এখনও 1.5 বছরের মতন। সবকিছু মিলে সুনামগঞ্জে 13,63,670 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে 21 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। তারপর পুলিশ রয়েছেন, আনসার ভিডিপি রয়েছে এবং র্যাব রয়েছে। সব কিছু মিলিয়ে আমরা সকাল থেকে এই সুনামগঞ্জে যে কয়টি কেন্দ্র দেখেছি প্রত্যেকটি কেন্দ্র বেশ শান্ত এবং সুশৃঙ্খল পরিবেশে আমরা দেখেছি। এ ছিল সুনামগঞ্জের উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি রাজশাহীর উপজেলা নির্বাচনের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মীর রোকে। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টায়। যথারীতি ভোটাররা এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন এবং আমরা বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি। তারা বলছেন যে একেবারে তারা পছন্দের প্রার্থীকে আসলে ভোট দেওয়ার জন্য সকালবেলায় কিন্তু এসে লাইনে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ ভোটার রয়েছে এর মধ্যে, যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছে, তাদের উৎসাহটা একটু বেশি দেখা গেছে। আমরা দুর্গাপুরের একটি কেন্দ্রে এখন অবস্থান করছি, আপনাদের এইখানকার বর্তমান চিত্রটি দেখানোর চেষ্টা করছি। বেশ কয়েকজন এরই মধ্যে ভোট দিয়েছেন, কয়েকজন এখনো লাইনে দাঁড়িয়ে আছে। তবে নারীদের সংখ্যাটা সকালের দিকে কিছুটা কম দেখা যাচ্ছে, তবে বেলা বাড়লে হয়তো নারী ভোটারদের সংখ্যাটা আরো বাড়ার কথা রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন বিপুল সংখ্যক পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখানে মজুদ আছেন এবং শেষ পর্যন্ত যাতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয় এবং তারপরে ভোট গণনা শেষ পর্যন্ত তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবেন। সব মিলিয়ে আসলে রিটার্নিং কর্মকর্তা যেটি বলছেন যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তারা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা এরই মধ্যে গ্রহণ করেছে। আমরা বিভিন্ন কেন্দ্রের বাইরে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের আমরা দেখতে পাচ্ছি, সেখানে সাধারণ ভোটারদেরকে তারা নানা তথ্য দিয়ে সহায়তা করছেন এবং তাদেরকে নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য শেষবারের মতো আর কি মনে করিয়ে দিচ্ছেন। এছাড়াও আপনারা বর্তমান চিত্রটি দেখতেই পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণ আনসার সদস্যরা যারা শৃঙ্খলভাবে সবাই যেন ভোট দিতে পারে সেই জন্য এই সাহায্যটি তারা করছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু প্রচুর ভোটার যারা বাইরে সংঘবদ্ধভাবে এখানে প্রবেশ করার জন্য আর কি লাইনে দাঁড়াচ্ছেন। সব মিলে রাজশাহীতে 8টি উপজেলায় এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই 8 উপজেলায় মোট কেন্দ্র রয়েছে 522টি এবং এখানে মোট ভোটার রয়েছে 13,96,000। আমরা দুজন বয়স্ক ভোটারকে দেখতে পাচ্ছি, তারাও সকালে কিন্তু এই ভোট দিতে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে তারা এসেছেন এবং তারা এসে ভোট দিচ্ছেন। সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত আমরা বলতে পারি যে রাজশাহীর 8টি উপজেলায় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং একটানা বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এর পরপরই ভোট গণনা শুরু হবে। তো আমরা এই খবরগুলো আপনাদের সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল ইমতিয়াজ আমার কাছে রাজশাহী থেকে নির্বাচনের খবর। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের খবরাখবর জানাতে সুনামগঞ্জ থেকে ইকরামুল কবির এবং রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সাইফুর রহমান রকি। 28 বছরের অচলায়তন ভেঙে আগামীকাল হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। এ নিয়ে শেষ মুহূর্তে জোর প্রচারণা চালিয়েছেন শিক্ষার্থীরা। গতরাত 12টায় শেষ হয় প্রচারণা। একদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, অন্যদিকে ভোটের অধিকার নিশ্চিত হওয়ার আশাবাদ ছিল প্রচারণায় অংশ নেয়া প্রার্থীদের মুখে। দেখুন আমার তৈরি প্রতিবেদনটি। 10ই মার্চ শনিবার ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে তখন উৎসবের আমেজ।
ছাত্রলীগের শোভন রাব্বানী সাদ্দাম প্যানেলের শিক্ষার্থীরা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা। তবে নিয়ম মেনে 12টার ঠিক আগ মুহূর্তে প্রচারণা শেষ করে হলে ফিরে যেতে দেখা যায় শিক্ষার্থীদের। ক্যাম্পাসের নিরাপত্তা ঠিক রাখতে তৎপর দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকেও। এদিকে সরকার দলীয় ছাত্র সংগঠনের প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র আর বাম জোটের প্রার্থীদের কাছে শোনা গেল নানা অভিযোগের কথা। ডাকসু তখনই সার্থক হবে যখন সকল শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে একটি প্রার্থীরা জিতে আসতে পারবেন। 29 বছরে গিয়ে যে নির্বাচনটি হচ্ছে আদৌ সেটি সুষ্ঠু হবে কিনা, কতটুকু স্বচ্ছ বা নিরপেক্ষ হবে। আমরা এই 256 একরকে কোনোভাবেই ছাড় দিব না। এবং যদি একজন শিক্ষার্থীর ভোটাধিকারকে হরণ করা হয়, যদি একজন শিক্ষার্থী ভোট দিতে সে ফিরে যায়, তো সেই দায়ভার পুরোপুরি প্রশাসনকে নিতে হবে। বিশ্লেষকরা বলছেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, অন্য বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি সারা দেশের মানুষ তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। তাই হল আর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজনৈতিক পরিবেশ ঠিক রেখে সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন সম্পন্ন করার আহ্বান তাদের। ডাকসুকে আমরা সবাই আসলে দ্বিতীয় সংসদ বলি, অর্থাৎ যারা সব সময় সব প্রয়োজনে সোচ্চার থাকেন। তো সেই দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হোক শুরুর সমাপ্তিটা হোক এতটাই চমৎকার যেন সব বিশ্ববিদ্যালয় সব কলেজের নির্বাচনটা আমাদের আগ্রহের একটা স্থান হয়। আমরা যেন ভাবতে পারি যে না, এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাত্রছাত্রীদের ভালো মন্দগুলো যেন তুলে দিতে পারি। 28 বছর পর সোমবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় কেন্দ্রীয় ছাত্র সংসদের 25 পদের বিপরীতে 229 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে 21 জন, জিএস পদে 14 জন আর এজিএস পদে লড়ছেন 13 জন প্রার্থী। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। শুধু আইন করে সমাজে নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সচেতনতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সমাজকে এগিয়ে নিতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারী নির্যাতনকারীদের ছবি পরিচয় সমাজে উন্মোচন করে দিতে হবে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। বেশ কবছর আগে যেখানে ঘরে বাইরে কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি ছিল হাতে গোনা, সেই দেশে আজ সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে নারীর ক্ষমতায়ন। স্পষ্ট হয়েছে অধিকারের প্রশ্নে পিছিয়ে থাকা নারীর জন্য সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় সমর্থন। নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো আন্তর্জাতিক নারী দিবসের আনুষ্ঠানিকতা পালন করে বাংলাদেশও। দিবসটি উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত 5 নারীকে জয়িতা সম্মাননা তুলে দেন শেখ হাসিনা। তিনি বলেন, সমাজ অগ্রসর হলেও ধর্মের দোহাই দিয়ে নারী শিক্ষার বিরোধিতাও হয় এই দেশে। নিজেদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে নারীদের তাগিদ দেন সরকার প্রধান। নিজেদের ক্ষমতাটা নিজেদেরকে অর্জন করে নিতে হবে, কেউ হাতে তুলে কখনো দেয় না, এটা হলো বাস্তবতা। আর সেটা করতে হলে শিক্ষা গ্রহণ করতে হবে। ফাইটার চালাবেও ভবিষ্যতের দ্বারা, এবং চালাচ্ছেন, সেই ট্রেনিংও তারা পেয়ে এখন সেই জায়গায় তারা উঠে এসেছেন। শুধু আইন নয়, নারীর সম্মান ও প্রাপ্য নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে পুরো সমাজকে। আহ্বান জানান নারী নির্যাতনকারীদের সামাজিকভাবে প্রতিহত করার। আইন করলে সহিংসতা অথবা বৈষম্য দূর হবে না, এর জন্য সমাজের সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে দরকার বলে আমি মনে করি। শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ। যারা এই কাজে লিপ্ত তাদের নাম ধাম চেহারা ভালোভাবে প্রচার করা, সমাজের প্রতি স্তরের মানুষ যেন তাকে ঘৃণার চোখে দেখে, এইভাবে তাকে একেবারে সমাজের বাইরে করে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতির অবস্থা জানতে ঝটিকা অভিযানে রাজধানীর 3টি স্কুল পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। 2টি প্রাথমিক বিদ্যালয়ে 2 জন শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতি পেয়ে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। এ বিষয়ে শিক্ষা গবেষকরা বলছেন, মাঠ পর্যায়ে তদারকি জোরদার করে সচেতনতা বাড়ানোর মাধ্যমে স্কুলগুলোর অনিয়ম দূর করা যাবে। শিক্ষার প্রাথমিক স্তরে জবাবদিহিতা নিশ্চিতে রাজধানীর কয়েকটি স্কুলে ঝটিকা সফর করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আমি মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য যে কোনো মূল্যে
এই ব্যবস্থার পরিবর্তন করতে চাই। বিভিন্নভাবে সে মানে ওই অধিদপ্তরের নাম করে করে এরা এরকম করে। আর আমি ডিপিওকেও নির্দেশ দিয়েছি এদেরকে সাসপেন্ড করার জন্য, শোকজ করার জন্য। রোববার দুপুরে মিরপুরে ইব্রাহিমপুর প্রাথমিক সরকারি বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে জানা যায়, স্কুলে প্রায় 3 মাস যাবৎ শিক্ষিকা আফরোজা পারভিন শিক্ষা সপ্তাহের স্মারকলিপি প্রস্তুত করার অজুহাত দেখিয়ে স্কুলে আসেন না। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এরপর আরও 2টি স্কুল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী, যার মধ্যে নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় শিক্ষিকা রীতা রানী সরকার স্কুলে আসেন না প্রায় 2 বছর। স্কুলের অন্যান্য শিক্ষকরা তার ডেপুটেশনে মুন্সিগঞ্জ থাকার কথা জানালেও এ বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। অভিযানের বিষয়ে অভিভাবকরা বলছেন, মন্ত্রীর অভিযানে আসার পর আমরা ইনশাল্লাহ মনে করি সব ঠিক হয়ে যাবে। শিক্ষকরা আরো মনোযোগী হবে এই অভিযানের পর। আর শিক্ষা গবেষকরা বলছেন, ওনাদের এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্য ফিল্ড লেভেল কর্মকর্তা যারা আছেন তারা যদি অ্যাক্টিভলি কর্মরত থাকেন এবং ওনারা যদি রেগুলার মনিটরিংটা করেন, টিচারকে টিচারের অ্যাপ্রোচে মনিটর করতে হবে এবং তাকে পজিটিভলি এই গাইডটা করতে হবে। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে করবেন, এটা খুব বেশি সাস্টেন করবে না। প্রাথমিক শিক্ষা স্তরে বিভিন্ন অনিয়ম দূর করতে এ ধরনের অভিযান চালাবে বলেও জানানো হয়। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে। রংপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত, আহত 1, মোটরসাইকেল ও অস্ত্রসহ 3 জনকে আটক। দিন দিন ভূমিকম্প প্রবণ হয়ে পড়ছে বাংলাদেশ, তবে সেই অনুযায়ী নেই প্রস্তুতি। দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের মতে দেশের 60% ভবনই ঝুঁকিপূর্ণ। ছোট ছোট ভূমিকম্পকে বড় দুর্যোগের পূর্বাভাস আখ্যায়িত করে বিশেষজ্ঞরা বলছেন এখনই প্রস্তুতি জরুরি। পুরানো ভবন সংস্কার করার পাশাপাশি বুয়েটের স্থপতিরা বলছেন বেশি রড দিয়ে নতুন ভবনের পিলার ও বিম এমনভাবে বানাতে হবে যেটা মচকাবে কিন্তু ভাঙবে না। মাহমুদ রাকিবের রিপোর্ট। গত 2-3 বছর ধরে প্রায় দেশের বিভিন্ন জায়গায় 4 থেকে 5 মাত্রার ভূমিকম্প অনুভূত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের মতে ভূতাত্ত্বিকভাবেই এই অঞ্চল এখন ভূমিকম্প ঝুঁকিতে আছে। তবে এতে আতঙ্কিত না হয়ে ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সঙ্গে নিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের এখানে টেকটনিক প্লেট আছে এবং সেখানে মাঝে মাঝে সংঘর্ষ হয়। পুরো বাংলাদেশে কিন্তু আসলে আর্থিক ঝুঁকির মধ্যে আছে। আমাদের এখানে একমাত্রই করণীয় যে আমাদের প্রিপেয়ার থাকা। বুয়েট বলছে প্রস্তুতি হিসেবে প্রথমেই পুরানো ভবনগুলো ভূমিকম্প সহনীয় করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি মাটির গুণাগুণ যাচাই করে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে বেশি রড ব্যবহার সহ ভূমিকম্প সহনীয় করা অন্যান্য ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন বিশেষ করে পিলারে রডের শেষ ও শুরুর অংশে এবং বিমের পুরো অংশে বেশি করে রড দিলে ভূমিকম্পের সময় ভবনগুলো মচকাবে কিন্তু ভেঙে পড়বে না। উদাহরণ হিসেবে তারা জাপানের ভবন নির্মাণ প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। বাঁশ হচ্ছে কি মচকায় কিন্তু ভাঙা খুব কঠিন। ঠিক ভবনকে এমনভাবে নির্মাণ করতে হয় যে ভবনের কলামগুলার মধ্যে রড এমনভাবে প্রোভাইড করতে হয় যে সে দুলে কিন্তু সেটা ভেঙে পড়বে না। পার স্কোয়ার ফিট 50 টাকা থেকে 60 টাকা খরচ করলে আমাদের কিন্তু ভবনটা ওই ডাক্টিলিটিটা পেয়ে যাবে। ঢাকার মিরপুর থেকে শুরু করে পুরান ঢাকা পর্যন্ত যে মাঝখানে করিডোরটা চলে গেছে, এখানে মাটি অপেক্ষাকৃত ভালো। কিন্তু আমরা আশেপাশে যেগুলো আছে এই জায়গাগুলো বেশিরভাগ কিন্তু বালু দিয়ে ড্রেজ ফিল দিয়ে ভরাট করা। এগুলায় যদি আর্থকুয়েকের ঝাঁকুনিটা আসে তখন দেখা যাবে এটা ঠিক লিকুইফ্যাকশনের মতনই বসে যাবে। ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করারও পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট। ভূমিকম্প সেটার ক্ষয়ক্ষতি, সেটার ঝুঁকি নির্ভর করে সেখানকার আবাসন ব্যবস্থা কিরকম, সেখানকার রাস্তাঘাটগুলি কিরকম। যে স্থাপনাগুলিকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি সেই স্থাপনাগুলিকে কিছু কিছু রিট্রোফিটিং বলে এটাকে, সেটা করে কিছু কিছুগুলিকে ঘুরিয়েই দেয়। বিল্ডিং কোড যারা অনুসরণ না করেছে সেগুলিকেও কিন্তু চিহ্নিত করা উচিত। ঝুঁকিপূর্ণই আছে শতকরা 60% থেকে বেশি। নিয়ম মেনে ভবন নির্মাণ ও পর্যাপ্ত প্রস্তুতির কারণে 2010 সালে চিলিতে 8.8 মাত্রার ভূমিকম্পের পরও মারা গিয়েছিল মাত্র 500 মানুষ। যেখানে একই বছর প্রস্তুতির অভাবে তুলনামূলক অনেক কম 7.3 মাত্রার ভূমিকম্পেও হাইতিতে নিহত হয়েছিল 3 লাখেরও বেশি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন যে সুষ্ঠু হয়নি, সিএসি তার বক্তব্যের মাধ্যমে কৌশলে তা জানিয়ে দিয়েছেন। গতকাল বিকেলে রাজধানীর মতিঝিলে নিজ কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। তিনি জানান গণফোরামের অপর প্রার্থী মোকাব্বির খানের সংসদের শপথ নেওয়ার বিষয়ে দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
দুঃখ করে বলছেন যে আগের রাত্রে যেন না হয়, এর অর্থ হলো যে আগের রাত্রে যে হয়েছে এটাতে উনি অবশ্যই কিছুটা স্বীকার করছেন, আর স্বীকার করে বলছেন আগের রাত্রে যেন না হয় সেই কারণে ইভিএম ভবিষ্যতে ব্যবহার করা হোক। তো ওনাকে আমি ধন্যবাদ দিই যে উনি কায়দা করে একটা উচিত কথা যদি বলার চেষ্টা করে থাকেন। সিদ্ধান্ত যখন সাপেক্ষ তবে নিতে তো পারেন না পারেন দুটাই সিদ্ধান্ত হতে পারে আর কি। ঐক্যফ্রন্টের মিটিংয়ে জিজ্ঞেস করবেন, এখানে গণফোরাম হিসাবে আমি বসেছি। বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করে নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের অভিষেক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। নির্বাচন ভীতির কারণে বিএনপি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। রিজভী সাহেব তাদের সবসময় উদ্দেশ্য থাকে যে কিভাবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা যায় এবং নির্বাচনকে বিতর্কিত করা যায়, এবং এই কথা বলে তারা নির্বাচন থেকে পালানোর একটা পথ খুঁজে। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেও কিন্তু পালিয়ে গিয়েছিলেন, তারা উপজেলা নির্বাচন থেকে পালিয়ে গেছেন। যেভাবে নির্বাচন ভীতি তাদের মধ্যে কাজ করছে, এতে মনে হচ্ছে এই নির্বাচন ভীতির কারণে তারা জনবিচ্ছিন্ন দলে রূপান্তরিত হবে। রংপুরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। এই ঘটনায় মোটরসাইকেল ও ছুরিসহ 3 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে নগরীর মাহিগঞ্জ থানার রঘুবাজার এলাকায় এ হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে এলাকার দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতের শিকার হন কলেজ ছাত্র মিজান ও শুভ। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মিজান। শুভকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিহতদের গ্রামের বাড়ি শরীয়তপুরে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবনিয়া গ্রামের পরিবেশ। শুক্রবার উদ্ধার হওয়া একজনের লাশ দাফন সম্পন্ন হয়েছে। গতকাল উদ্ধার হওয়া একই পরিবারের অপর 4 জনের লাশ গ্রামের বাড়িতে আজ দাফন করার কথা রয়েছে। অঞ্চলে সরকার নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার সন্ধ্যায় রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জিটিসিএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় গ্যাস সঞ্চালন ব্যবস্থা নিয়ে 2041 সাল পর্যন্ত কর্মপরিকল্পনা তৈরি করতে জিটিসিএল কর্মকর্তাদের নির্দেশ দেন জ্বালানি প্রতিমন্ত্রী। 2041 সালের প্ল্যান করে ফেলছে, তো আপনারা টার্গেট জানেন যে 41 সাল পর্যন্ত জিটিসিএল এর কাজকর্ম কি, এটার একটা সুস্পষ্ট পরিকল্পনা মন্ত্রণালয়ে পেশ করা দরকার। জিটিসিএল এর মাধ্যমে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে নিরবিচ্ছিন্ন গ্যাস আমরা দিতে চাই। প্রত্যেকটি জেলায় উপজেলায় আমাদের কর্মক্ষমতা বাড়তেছে, ইন্ডাস্ট্রি জোন তৈরি হচ্ছে, পাওয়ার প্ল্যান্ট বসতেছে, সেখানে নিরবিচ্ছিন্ন গ্যাস দিতে হবে। সুতরাং সেই অনুপাতে আপনারা ভবিষ্যতে পরিকল্পনা করবেন। উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে 3টি ফার্মেসিকে 90,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে একটি রেস্টুরেন্টকে 30,000 টাকা জরিমানাও করা হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর মুগদায় অভিযান চালিয়ে এই 4টি প্রতিষ্ঠান থেকে 1,20,000 টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ফার্মেসিগুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখাও নমুনা ওষুধ পাওয়া যায়। এছাড়া ইচ্ছে মতো মূল তালিকা করে ওষুধ বিক্রির প্রমাণ পান আদালত। ভারতীয় পণ্য রপ্তানিতে বিশেষ সুবিধা জিএসপি তুলে দেওয়ার সিদ্ধান্ত চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। এমনিতেই যুক্তরাষ্ট্র ভারতের H1 ভিসা সুবিধা তুলে নেওয়ায় দেশটিতে কর্মরত ভারতীয়দের স্বজনদের অভিবাসন সুবিধা বন্ধ রয়েছে। এর উপর ট্রাম্পের এই ঘোষণায় ভারতীয় অর্থনীতির আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। জিএসপি সুবিধা প্রত্যাহার করা হলে দেশটির অর্থনীতি মারাত্মক হুমকিতে পড়বে বলে মনে করেন তারা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন সৌমেন রায় চৌধুরী। জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স বা
জিএসপির আওতায় তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর কিছু নির্দিষ্ট পণ্য বিনা শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকারের সুবিধা দেয়া হয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেস এই সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত ঠিক করে দেয়। এই শর্তগুলোর মধ্যে পণ্যের মেধাস্বত্ব অন্যতম। ভারতীয় গণমাধ্যম বলছে, পণ্যের মেধাশর্তের ক্ষেত্রে সঠিকভাবে উত্তীর্ণ হতে পারছে না ভারত। সেই কারণেই এই সুবিধা প্রত্যাহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্ত কার্যকর হলে ভারতের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ভারতের অর্থনীতির উপর ভালো প্রভাব পড়তে পারে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের সবচেয়ে বেশি, সেখানে রপ্তানি হয় 48 বিলিয়ন পাউন্ডের বেশি। HIV ভিসা যেগুলো দেওয়া হয় তার 75%-এর বেশি ইন্ডিয়ানরা পায়, সুতরাং সেখানেও তারা চাপ দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, ভারত সরকারের বিভিন্ন নীতির কারণে এমনিতেই অভ্যন্তরীণ অর্থনীতি প্রবল চাপের মুখে। এ অবস্থায় এ ধরনের সিদ্ধান্তে অর্থনীতি আরো খারাপ দিকে যেতে পারে। ভারতের জন্য এটি অবশ্যই একটি বড় সমস্যা। অন্যদিকে এটি যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সরকারের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারতেন। যুক্তরাষ্ট্রের জিএসপি থেকে বিশ্বে যে দেশগুলো সবচেয়ে বেশি সুবিধা পায়, ভারত তার একটি। বর্তমানে এর আওতায় বছরে $5.6 বিলিয়ন পণ্য বিনা শুল্কে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে ভারতের অর্থনীতি পড়তে পারে প্রবল সংকটের মুখে, এমনটাই বলছেন ভারতের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা। তবে তার প্রতিবেশী দেশ বাংলাদেশে এর তেমন কোনো প্রভাব পড়বে না। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দেশের ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ শুরু। কঠোর নিরাপত্তা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৮ প্রার্থী। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচারণা। ক্যাম্পাসে চলাচলে ২৪ ঘন্টা কড়াকড়ি পুলিশের। শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, সচেতনতার পাশাপাশি খুলে দিতে হবে নির্যাতনকারীর মুখোশ। নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। শিক্ষক উপস্থিতির তদারকিতে বিভিন্ন স্কুলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান। জবাবদিহি নিশ্চিতে মাঠ পর্যায়ে তদারকি জোরদারের পরামর্শ। এবং ছোট ছোট ভূমিকম্প বড় দুর্যোগের পূর্বাভাস, বলছেন বিশেষজ্ঞরা। ক্ষয়ক্ষতি কমাতে পুরানো ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণে অতিরিক্ত রড ব্যবহারের পরামর্শ। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ে।